বলের ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স এই ব্যাপারটা যারা পড়েছো খুব একটা ভালো করে বুঝতে পারোনি, তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমরা জানি যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটি চলে। নিউটনের যে 3টে গতিসূত্র আছে সেই গতিসূত্রগুলো থেকে আমরা বস্তু কীভাবে চলবে, বস্তুর ত্বরণ কতটা হবে, সেগুলো সব নির্ণয় করতে পারি। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক ঘটনা দেখি যেখানে বস্তু চলে না, তার বদলে বস্তু ঘোরে। যেমন একটা দরজার হাতলে যখন আমরা বল প্রয়োগ করি তখন কিন্তু দরজাটি চলে যায় না, দরজাটি ঘোরে। তাই এক্ষেত্রে বল প্রয়োগের ফলে বস্তু ঘূর্ণন হচ্ছে। আমরা জানতে চাইব যে কখন বল প্রয়োগের ফলে বস্তু ঘোরে আর কখন বল প্রয়োগের ফলে বস্তু ঘোরে না। আবার এটাও জানার চেষ্টা করব যে বল প্রয়োগের ফলে কখন বস্তু জোরে ঘুরবে এবং কখন বস্তু আস্তে ঘুরবে, এটাও জানার চেষ্টা করব। কোনো বস্তুর উপর শুধুমাত্র বল প্রয়োগ করলেই যে বস্তু ঘুরবে এটা বলা যায় না। অনেক সময় দেখা যায় যে বস্তুর উপর বল প্রয়োগ করলেও বস্তু ঘূর্ণন হচ্ছে না। যেমন দরজার হাতলটা একদম দরজার শেষ প্রান্তে লাগানো হয়, অন্য কোনো প্রান্তে লাগানো হয় না। শেষ প্রান্তে না লাগিয়ে আমরা যদি কবজার দিকে লাগিয়ে তারপর যদি আমরা সেই হাতলে বল প্রয়োগ করি তাহলে কিন্তু দেখা যায় যে দরজাটি ভালো ঘুরছে না। অর্থাৎ হাতলে বল প্রয়োগের মাধ্যমে দরজাটাকে যখন আমরা ঘূর্ণন সৃষ্টি করতে চাইছি তখন কিন্তু কবজা থেকে হাতলের দূরত্ব কতটা সেই দূরত্বের উপর হাতলের ঘূর্ণনটা নির্ভর করে। আরও একটা এক্সাম্পলের কথা বলি। ধরো একটা রেঞ্জের সাহায্যে একটা নাট খোলা হচ্ছে। এখন আমরা এই নাট খোলার জন্য যদি ধরো এইটাই হচ্ছে একটা রেঞ্জ, এইখানটায় আমরা নাটটাকে লাগিয়েছি। এখন এই যে রেঞ্জটা আছে, রেঞ্জের একদম এইখানটায় যদি বল প্রয়োগ করি তাহলে নাটটা যত সহজে ঘুরবে। আমরা যদি এইখানে বল প্রয়োগ করি তাহলে কিন্তু নাটটা খুলতে অনেক অসুবিধা হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে একই পরিমাণ বল প্রয়োগ করে আমরা নাট খোলার চেষ্টা করছি। একবার প্রযুক্ত বলটা এইখানে কাজ করছিল আর একবার প্রযুক্ত বলটা এখানে কাজ করছিল। যখন প্রযুক্ত বলটা এখানে কাজ করেছে তখন কিন্তু নাটটা সহজে খুলেছে। তার মানে কি? তার মানে নিশ্চয়ই এখানে প্রযুক্ত বলের ফলে বস্তুর ঘূর্ণন প্রবণতা বেশি হয়েছে। এখানে প্রযুক্ত বলের ফলে বস্তুর ঘূর্ণন প্রবণতা বেশি আর এখানে প্রযুক্ত বলের ফলে বস্তুর ঘূর্ণন প্রবণতা কম। তাই বলা যায় যে ঘূর্ণন প্রবণতা শুধুমাত্র বলের ওপর নির্ভর করে না, ঘূর্ণন প্রবণতা প্রকৃতপক্ষে নির্ভর করে আরও একটি বিষয়ের ওপর। সেই আরও একটি বিষয় হচ্ছে এইটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এই বিন্দুটা এক্ষেত্রে ঘূর্ণন অক্ষ। সেই ঘূর্ণন অক্ষ থেকে প্রযুক্ত বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের উপরও কিন্তু ঘূর্ণন প্রবণতা নির্ভর করে। অর্থাৎ ঘূর্ণন প্রবণতা দুটো বিষয়ের উপর নির্ভর করলো। এক হচ্ছে প্রযুক্ত বলের মান কত, আর দুই হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে প্রযুক্ত বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব কত। এই দুটো বিষয়ের উপর ঘূর্ণন প্রবণতা নির্ভর করে। আর এই দুটো বিষয়কে গুণ করলে আমরা যে রাশি পাই সেই রাশিটাকেই বলি বলের ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স। তাহলে বলের ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স তাহলে কি হলো না, বলের ভ্রামক মোমেন্ট অফ ফোর্স ইকুয়াল টু হলো ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স
of the line of force from the rotating axis, অর্থাৎ বল ইন্টু ঘূর্ণন অক্ষ থেকে বলের লম্ব দূরত্ব। এটাকেই আমরা লিখতে পারি আবার এফ আর সাইন থিটা। আবার এটাকেই ভেক্টর পদ্ধতিতে লেখা হয় আর ক্রস এফ। এই হচ্ছে বলের ভ্রামক। এখন বলের ভ্রামকের সাহায্যে কোনো বস্তুর ঘূর্ণন আমি একটা মডেল করে দেখাচ্ছি। এইটা একটা চাকতি, হ্যাঁ, এটাকে একটা চাকতি বলে মনে করো। এই চাকতিটাকে আমি এখানে রাখছি। এই চাকতির সেন্টারে আমি একটা ছিদ্র করে নিচ্ছি, সেন্টারে একটা ছিদ্র করে নিচ্ছি। শুধু সেন্টারে নয়, এইখানে একটা ছিদ্র করছি, এইখানে একটা ছিদ্র করছি, আচ্ছা ছিদ্র এইখানে একটা করছি একদম ধারের দিকে, এবং আরেকটা ছিদ্র করছি এইখানে। এইটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এটা ঘূর্ণন বিন্দু হিসাবে কাজ করবে একটু পরে। এই পয়েন্টটা ধরো এ পয়েন্ট, এই পয়েন্টটা ধরা যাক বি পয়েন্ট, এই পয়েন্টটা ধরা যাক সি পয়েন্ট। এবার আমরা এ পয়েন্টে একটা সুতো যুক্ত করছি, এ পয়েন্টে একটা সুতো যুক্ত করছি। তাহলে এই হলো এই পয়েন্টে একটা সুতো যুক্ত করা হলো। আবার আমরা এই যে সুতোটা আছে এটাকে বি পয়েন্টে যুক্ত করছি। বি পয়েন্টে একটা সুতো যুক্ত করা হলো। আরও একটা সুতো যুক্ত করব আমি সি পয়েন্টে। তাহলে এ বি সি তিনটে পয়েন্টে তিনটে সুতো যুক্ত করা হয়েছে, এ বি সি তিনটে পয়েন্টে তিনটে সুতো যুক্ত করা হয়েছে। এবার আমরা ও বিন্দুর রেসপেক্টে এই পুরো সিস্টেমটাকে ঘোরানোর চেষ্টা করব। আমরা ও বিন্দুর রেসপেক্টে পুরো সিস্টেমটাকে ঘোরানোর জন্য ও বিন্দুতে তাহলে আমরা একটা আটকে দেওয়ার ব্যবস্থা করলাম। এখানে একটা স্ক্রু দেওয়া যেতে পারে যার রেসপেক্টে এই চাকতিটা ঘুরতে পারে আর কি। তাহলে আমরা যদি এখন এ বিন্দুতে যে সুতোটা যুক্ত করা হয়েছে তাকে যদি টানি, যদি আমি সুতোটাকে এইরকমভাবে টানি, এখনও মানে টান দিইনি, এখন জাস্ট এটাকে ধরে রেখেছি যাতে সুতোটা স্ট্রেট থাকে। এখন যদি আমি এইরকমভাবে সুতোটাকে টানি তাহলে বলা যায় এ বিন্দুতে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা কিন্তু এই দিকে। এই ফোর্সটাকে যদি সোজা বাড়িয়ে দেওয়া হয় তাহলে এই রেখাটাকে বলা হবে বলের ক্রিয়ারেখা। আর ও বিন্দু থেকে এই যে ক্রিয়ারেখাটা, সেই ক্রিয়ারেখার লম্ব দূরত্ব হচ্ছে এইটা, এটা হচ্ছে আর। এবার যদি আমরা এই ফোর্সটা সত্যি সত্যি প্রয়োগ করি তাহলে দেখা যাচ্ছে যে চাকতিটা ঘুরছে। কোন দিকে ঘুরছে না, চাকতিটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। ঠিক আছে, একই রকমভাবে আমরা যদি সি বিন্দুর কথা ধরি, সি বিন্দুতে যে সুতোটা আছে এই সুতোটাতে যদি আমরা বল প্রয়োগ করি, এই ডিরেকশানে যদি বল প্রয়োগ করি, তাহলে এই ডিরেকশানে যদি বল প্রয়োগ করি তাহলে প্রযুক্ত বলটাকে আমাদের এই রকমভাবে আঁকতে হবে। এই দিকে কাজ করছে প্রযুক্ত বল এফ,
আর এই বলটার ক্রিয়ারেখা হচ্ছে, এই বলটাকে সোজা পিছনের দিকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এটাকে বলে বলের ক্রিয়ারেখা। আর এই বলের ক্রিয়ারেখার ওপর ও বিন্দু থেকে লম্ব দূরত্ব তাহলে হয়ে যাচ্ছে এইটা। ধরা যাক এইটা হচ্ছে R1, এইটা হচ্ছে R2, এই ফোর্সটা হচ্ছে F1, আর এখানে যে ফোর্সটা দিচ্ছি সেটা হচ্ছে F2। এখন যদি F2 পরিমাণ ফোর্সটা আমরা দিই, অর্থাৎ এই সুতোটাকে ধরে যদি আমরা টানি, তাহলে দেখা যাচ্ছে চাকতিটা কোন দিকে ঘুরছে, আর চাকতিটা ঘুরছে ক্লকওয়াইজ। তাহলে F1 ফোর্সটা যখন দিয়েছিলাম, সবাই একটু এই জায়গাটা লক্ষ্য করো, এই ফোর্সটা যখন দিয়েছিলাম চাকতি কোন ডিরেকশানে ঘুরলো, আর চাকতি ঘুরলো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই ফোর্স চাকতিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে ঘোরায়। আর যখন আমি F2 ফোর্সটাকে দিলাম, একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে চাকতিটা ঘুরছে কোন দিকে, না চাকতিটা ঘুরছে ক্লকওয়াইজ। তাহলে F2 ফোর্সের জন্য চাকতি ঘুরছে ক্লকওয়াইজ। এবার প্রশ্ন হলো, যদি F1 এবং F2 এই দুটো ফোর্স একসাথে দেওয়া হয় তাহলে চকটি কোন দিকে ঘুরবে? F1 বল চেষ্টা করছে চাকতিটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে ঘোরাতে, আর F2 বল আবার চাকতিটাকে ক্লকওয়াইজ ডিরেকশানে ঘোরানোর চেষ্টা করছে। দুটো বল যদি একসাথে প্রয়োগ করা হয় তাহলে চাকতি কোন দিকে ঘুরবে সেটা জানতে গেলে F1 বলের ভ্রামক বের করতে হবে। F1 বলের ভ্রামক যদি G1 ধরি, তাহলে সেই G1 ইকুয়াল টু হচ্ছে F1 ইন্টু R1। F1 হচ্ছে যতটা বল প্রয়োগ করেছি তার মান, আর R1 হচ্ছে এই ডিস্টেন্সটা। আবার F2 বলের ভ্রামক হচ্ছে G2 ইকুয়াল টু হচ্ছে F2 ইন্টু R2। R2 হচ্ছে এই ডিস্টেন্সটা, আর F2 হচ্ছে যতটা বল দিচ্ছি সেই বলটার মান। এই G1 এবং G2 এদের মধ্যে যদি G1 গ্রেটার দ্যান G2 হয় তাহলে চাকতি ঘুরবে কোন দিকে, না তাহলে চাকতি ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে। আর যদি G2 G1 অপেক্ষা বেশি হয় তাহলে চাকতি ঘুরবে ক্লকওয়াইজ ডিরেকশানে। আশা করছি বলের ভ্রামক ব্যাপারটা আমি সবাইকে বোঝাতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।